তো চলো জিনগত বৈচিত্র্য কি সেটা আমরা বুঝি। নির্দিষ্ট একটি বাস্তুতন্ত্রে, এখানে আবার বাস্তুতন্ত্র কি জিনিস সেটা বুঝতে হবে আমাদের। ধরো বাস্তুতন্ত্র হলো এমন একটা এরিয়া, ধরো বাস্তুতন্ত্রটা এমন একটা এরিয়া যেখানে বিভিন্ন ধরনের প্রাণী বাস করে, এ বি সি ডি ই এফ ইত্যাদি ধরো প্রাণী। এখানে সবাই এমনভাবে বসবাস করে যেখানে এই প্রাণীটি ধরো বি প্রাণীটির উপর নির্ভরশীল, আবার বি প্রাণীটি সি প্রাণীটির উপর নির্ভরশীল, এভাবে একটি প্রাণী অপরটির উপর নির্ভরশীল। এবং বাস্তুতন্ত্রের মধ্যে একটা খাদ্য শৃঙ্খল রয়েছে যেখানে একটি প্রাণী আরেকটি প্রাণীকে খেয়ে ফেলে, যার মাধ্যমে একটা ব্যালেন্স সৃষ্টি হয়, সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক ব্যালেন্স বা ইকোলজিক্যাল ব্যালেন্স। ইকোলজিক্যাল ব্যালেন্স। এবং এই ইকোলজিক্যাল ব্যালেন্স না থাকলে আজ সকল ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যেত। তো আশা করি বাস্তুতন্ত্র কী জিনিস সেটা বোঝা গেল। তো জিনগত বৈচিত্র্য কি? নির্দিষ্ট একটি বাস্তুতন্ত্রের নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে যে জিনগত পার্থক্য দেখা যায় তাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য। তাহলে নির্দিষ্ট একটি বাস্তুতন্ত্রের নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে যে জিনগত পার্থক্য রয়েছে সেটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। এখানে আবার প্রজাতি শব্দটা নিয়ে তোমাদের সমস্যা হতে পারে, চলো এটা আমি বুঝিয়ে দিই। সো প্রজাতি হলো এক ধরনের গোষ্ঠী, ধরো এ ও বি সি ডি মিলে একটা প্রজাতি আছে। সো এই প্রজাতির মধ্যে অর্থাৎ গোষ্ঠীটির মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে? ধরো এ ও বি কিন্তু আলাদা প্রাণী, কী প্রাণী? আলাদা প্রাণী, কিন্তু তাদের একটা কমন বৈশিষ্ট্য, বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে তারা একটা প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রজাতির মধ্যে প্রাণীগুলোর মধ্যে একটি কমন বৈশিষ্ট্য থাকবে এবং ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা প্রজাতি গঠিত হবে এবং এরা একে অপরের মধ্যে প্রজনন ঘটাতে সক্ষম হবে। আশা করি বোঝা গেল প্রজাতি যে জিনিসটা। তাহলে জিনগত বৈচিত্র্য হচ্ছে নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে যে জিনগত পার্থক্য থাকে তাকে জিনগত বৈচিত্র্য বলে। এবং এর উদাহরণ হিসাবে আমরা বার্চেলের জেব্রা এই কথাটা মনে রাখবো। এখান থেকে আর বেশি কিছু পড়ার নাই। বার্চেলোর জেব্রা কি হয়? তাদের দাগের পরিবর্তন হয়ে যায় প্রজাতিগত জিনগতভাবে। সো পরবর্তীতে এই জিনগত বৈচিত্র্যের মধ্যে আরেকটা লাইন আছে, জিনগত বৈচিত্র্যটা কেন হয়। সো এক্ষেত্রে গ্যামেট সৃষ্টির সময় মিওসিস বিভাজন হয়। কি বিভাজন হয়? মিওসিস বিভাজন। আমরা জানি কোষ বিভাজন 3 ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। মিওসিস হচ্ছে হ্রাসমূলক বিভাজন, আমরা এটা মনে রাখবো, আমরা পরবর্তীতে পড়বো আমরা এটা। সো গ্যামেট কি জিনিস? আমরা জানি প্রজনন হওয়ার জন্য 2 ধরনের গ্যামেট প্রয়োজন, একটা হচ্ছে পুংগ্যামেট এবং একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই গ্যামেট যে সৃষ্টি হবে সেক্ষেত্রে মিওসিস বিভাজন হয়। এক্ষেত্রে ক্রোমোজোম রিলেটেড অনেক ব্যাপার স্যাপার আছে। এখানে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোমের কথা বলা হয়েছে। এখন সমসমস্ত ক্রোমোজোম কী জিনিস চলো সেটা আমরা বুঝি আগে। সো হোমোলোগাস ক্রোমোজোম বলতে ধরো তোমার কাছে একটা নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিওলাস এবং এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, এবং যখন কোষ বিভাজন অবস্থা যাবে সেটা ক্রোমোজোমে পরিণত হবে। কিসে পরিণত হবে? ক্রোমোজোমে। ধরো এটা মাতৃদেহ থেকে আগত একটা ক্রোমোজোম এবং এটা হচ্ছে পিতৃদেহ থেকে আগত একটা ক্রোমোজোম। তাহলে এটা হচ্ছে মাতৃদেহ থেকে আগত এবং এটা হচ্ছে পিতৃদেহ থেকে আগত। এখানে ক্রোমাটিড কোনগুলো? ধরো এই অংশটা হচ্ছে ক্রোমাটিড, না হোমোলোগাস মানে কি? হোমোলোগাস মানে সমসংস্থ, মানে সমসংস্থ।
এই সমসংস্থ মানে কি, এই ক্রোমোজোম দ্বয় একই ধরনের কার্যাবলী নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ যে জিন দ্বয় আছে এই ক্রোমোজোমের মধ্যে, তারা একই ধরনের বৈশিষ্ট্য বা কার্যাবলী নিয়ন্ত্রণ করবে, তাই এদেরকে হোমোলোগাস বলা হয়। অর্থাৎ যে ক্রোমোজোম দ্বয় একই ধরনের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। ধরো এটা আর এটা একই ধরনের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাহলে এই দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম। আশা করি হোমোলোগাস ক্রোমোজোম বোঝা গেল। এবং এই যে দুটি ক্রোমাটিড আছে, এখানে দুটি ক্রোমাটিড আছে, এটা একটা ক্রোমাটিড এবং এটা একটা ক্রোমাটিড। এই দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। এবং এটি আর এটির মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার, আর এটা হচ্ছে সিস্টার। আমরা জিনতত্ত্ব, বিবর্তন অধ্যায় এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। আশা করি একটা ধারণা পাওয়া গেছে হোমোলোগাস ক্রোমোজোম সম্পর্কে। সো হোমোলোগাস ক্রোমোজোম বোঝা গেল আশা করি। সো তারপরে আমরা পরিব্যক্তি ওয়ার্ডটা সম্পর্কে জানবো। পরিব্যক্তি কী জিনিস? পরিব্যক্তি বা মিউটেশন। মিউটেশন সো মিউটেশন সম্পর্কে জানার আগে আমরা করোনা ভাইরাস সম্পর্কে একটা ধারণা নিই। তোমরা আশা করি করোনা ভাইরাস সম্পর্কে জানো। এবং করোনা ভাইরাসের এমন একটা পর্যায়ে চলে গেছিল যে এর বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট বের হতে চলেছিল, যার কারণে এর কোনো ভ্যাকসিন, নির্দিষ্ট কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। সো এটা কেন হয়েছে? ধরো এটা একটা করোনা ভাইরাস, ধরো এটা জিনটা হঠাৎ করে এমন চেঞ্জ হলো, যেটা প্রথম অবস্থা থেকেও আরও ক্ষতিকর বা অনেক বিপুল সংখ্যক পরিবর্তন সমৃদ্ধ। এবং এরপরে এটা থেকে আরও চেঞ্জ হয়ে গেল এবং আস্তে আস্তে আরও চেঞ্জ হলো। একটা প্রাণীর জিনগুলোর হঠাৎ করে যে চেঞ্জটা হয়ে যায় সেটা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। এটা ইনস্ট্যান্ট হঠাৎ করে হয়ে যাবে এবং এই চেঞ্জটা অনেক ব্যাপক আকারে হতে পারে। আসলে পরিব্যক্তি ওয়ার্ডটাও বোঝা গেল। তাহলে জিনগত বৈচিত্র্য কেন হয়? গ্যামেট সৃষ্টির সময় মিওসিস বিভাজনে সমস্ত ক্রোমোজোমের মধ্যে যে মিউটেশন দেখা যায় সেটা হচ্ছে সেই কারণে জিনগত বৈচিত্র্য দেখা যায়।